আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। আজকে নমস্কার। আজকে এই কিছু আগে পাওয়ার খবর, যা একটু আগে একটুখানি বলেছি, সেটা হচ্ছে ইনকিলাব মঞ্চের উপরে ঝাঁপিয়ে পড়েছে পুলিশ বাহিনী, প্রতিরক্ষা বাহিনী, এবং সঙ্গে তাদের থেকে বেশিভাবে ছুটে এসছে জামাতের ছাত্র শিবিরের লোকজন। ইতিমধ্যে যমুনার ওখানে মারামারি শুরু হয়ে গেছে এবং রীতিমতো সেখানে সংঘর্ষ চলছে। 12 ফেব্রুয়ারি ভোট, জনমনে প্রচুর সন্দেহ এই ভোট আদৌ হবে কি না, কিংবা হলেও কি রকম হবে, সেটা অহিংস না সহিংস, সফল না ব্যর্থ, এইসব নানা বিষয় নিয়ে জনমনে ব্যাপক প্রশ্ন। এই পরিস্থিতিতে ভোট হওয়া নিয়ে একটা বড় প্রশ্ন নতুন করে তুলে দিয়েছে নিহত ওসমান হাদির ইনকিলাব মঞ্চ। আপনাদের হয়তো মনে আছে, নিশ্চয়ই মনে আছে, 12ই ডিসেম্বর হাদি আততায়ীর দ্বারা আক্রান্ত হওয়ার প্রায় সঙ্গে সঙ্গে হাদির সংগঠন ইনকিলাব মঞ্চ তারা দাবি করেছিল হাদি হত্যায় জড়িত আওয়ামী লীগ এবং আততায়ী ভারতে পালিয়ে গেছে। এরপর 18ই ফেব্রুয়ারি সিঙ্গাপুরে হাদির মৃত্যু হয়। ইতিমধ্যে তার দল ইনকিলাব মঞ্চ সরকারকে আলটিমেটাম দিয়েছিল যে 24 দিনের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করতে হবে, নইলে দেশে নির্বাচন হতে দেয়া হবে না। সেই সময়সীমা শেষ হয়েছে। খুনির বিচার হওয়া দূরের কথা, পুলিশের চার্জশিট এখনো ঠিকমতো জমা পড়েনি। একটি চার্জশিট পুলিশ অবশ্য জমা করেছিল, তবে ইনকিলাব মঞ্চ সেটা গ্রহণ করেনি। তাদের বক্তব্য, আসল খুনিকে ও খুনের পরিকল্পনা যারা করেছে তাদের আড়ালে রেখে পুলিশ এই চার্জশিট দিয়েছে। এটা তারা মানছে না, মানবেও না। পরবর্তী চার্জশিট এখনো তৈরি হয়নি পুলিশের। এমন পরিস্থিতিতে যখন মিডিয়া এবং সরকারের নজর কেন্দ্রীভূত 12ই ফেব্রুয়ারি নির্বাচনের ওপর, যখন পাবলিক অ্যাটেনশন থেকে ওসমান হাদি প্রায় অদৃশ্য হয়ে গেছে, তখন গতকাল 5 জানুয়ারিতে ইনকিলাব মঞ্চ হাদিকে নিয়ে নেমে পড়ল বিক্ষোভে। গতকাল থেকে ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ এবং ওসমান হাদির স্ত্রী ফাতিমা তাসলিম জুমা, তিনি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান ধর্মঘট শুরু করেছেন। তাদের দাবি, পুলিশের তদন্তে তারা সন্তুষ্ট নন এবং তারা সরাসরি প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলতে চান। তাদের প্রধান দাবি হলো, আন্দোলনকারীরা এখন আর কেবল ঘরোয়া তদন্তের ওপর আস্থা রাখতে পারছেন না। তাদের বর্তমান দাবি হলো, হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তে জাতিসংঘের সরাসরি হস্তক্ষেপ চাই। দ্বিতীয়ত, পুলিশের জমা দেওয়ার চার্জশিট তারা প্রত্যাখ্যান করেছে, যেহেতু তারা মনে করে এতে রাঘব বোয়ালদের আড়াল করা হয়েছে। এর অর্থ রাঘব বোয়ালরা আছেন তাহলে হত্যাকাণ্ডের। তৃতীয়ত, হত্যাকাণ্ডের নেপথ্য পরিকল্পনাকারীদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে। কেন এই কৌশল পরিবর্তন করলো হঠাৎই এই ইনকিলাব মঞ্চ? রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচন বন্ধ করা যত না, তার চেয়ে বিচারের প্রক্রিয়াকে আন্তর্জাতিকভাবে নিশ্চিত করা তাদের কাছে এখন বেশি বাস্তবসম্মত মনে হচ্ছে। প্রথমে তারা বলেছিল নির্বাচন বন্ধ করে দেব যদি না এর মধ্যে খুনিদের ধরা হয়, ইত্যাদি ইত্যাদি। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের তিনি জানিয়েছেন যে জাতিসংঘের অধীনে তদন্তের ঘোষণা না আসা পর্যন্ত তারা যমুনার সামনে থেকে সরবেন না। তারা যমুনার সামনে বসে গেছেন অবস্থান বিক্ষোভে। বর্তমান পরিস্থিতি কি রকম? আজ 6 ফেব্রুয়ারি সকালেও এবং আজকেও এই মুহূর্তে খবর পাওয়া গেল যে যমুনা ভবনের আশেপাশে কড়া নিরাপত্তা ও পুলিশের বেষ্টনী তো সকাল থেকে ছিল, এবং আন্দোলনকারীরা সাফ জানিয়ে দিয়েছিল যে প্রশাসনের কোনো আশ্বাস নয়, বরং দৃশ্যমান কোনো অগ্রগতি না দেখা পর্যন্ত তারা এক চুলও নড়বেন না। সরকার যদি দ্রুত কোনো সুনির্দিষ্ট সমাধান না দেন, তবে নির্বাচনের আগ মুহূর্তে এই আন্দোলন বড় ধরনের গণজমায়েতে রূপ নিতে পারে বলে তারা হুঁশিয়ারি দিয়েছে। এবং সর্বশেষ পাওয়া খবরে জানা যাচ্ছে যে সেখানে পুলিশের সাথে, ইউনূস বাহিনীর সাথে, পুলিশের সাথে সাথে শোনা যাচ্ছে যে জামাতেরও তারা ছাত্র শিবিরের লোকজন সেখানে চলে গেছে, তারা লাঠি সোঁটা নিয়ে গেছে এবং তাদের সাথে ওখানে লড়াই শুরু হয়ে গেছে। এটা
গত রাতে যদিও সরকার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রসংঘকে তাদের দায়িত্ব দেওয়ার অনুরোধ জানানো হবে, তবে সরকারের এই ঘোষণা কিন্তু আন্দোলনকারীদের খুশি করতে পারেনি। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গতকাল রাতে জানিয়েছিলেন যে যতক্ষণ না সরকার জাতিসংঘকে চিঠি পাঠানোর বিষয়টি যে কোনোভাবে না দৃশ্যমান বা দালিলিক ভাবে নিশ্চিত করছে, ততক্ষণ তারা যমুনার সামনে থেকে সরবেন না। আর আজ সকালে সরকারের পক্ষ থেকে জাতিসংঘকে প্রস্তাব দেওয়ার ঘোষণা জানার পর তারা আন্দোলন কিন্তু শিথিল করেনি এবং বিক্ষোভও তারা সেখান থেকে বন্ধ করার ঘোষণা দেয়নি। আন্দোলনকারীদের পক্ষ থেকে জাবের আজ সকালে সাংবাদিকদের জানিয়েছিলেন যে তারা সরকারের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন, তবে একে কেবল আশ্বাস হিসেবে দেখতে চান না। তারা চাইছেন জাতিসংঘের তদন্ত দল বাংলাদেশে না আসা পর্যন্ত বা এই প্রক্রিয়ার একটা সুনির্দিষ্ট রোডম্যাপ না পাওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। অর্থাৎ বিক্ষোভ অবস্থান নির্বাচনের আগে প্রত্যাহার করা হচ্ছে না, বরং নির্বাচনের উত্তেজনার মধ্যে এই তদন্তের বিষয়টি চাপা পড়ে যেতে পারে এবং নির্বাচন হয়ে গেলে বিষয়টা একেবারে ধামাচাপা পড়েও যেতে পারে। এই ভয়ে বিক্ষোভ শুধু যে চলবে তাই নয়, আগামী দিনে আরো জোরালো করে হবে এই বিক্ষোভ। গতকাল পুলিশ কর্তারা আন্দোলনকারী সংখ্যার স্বল্পতা দেখে একটু চুটকি নিয়েছিলেন। জাবেরকে পুলিশ কর্তা বলেন 144 ধারা ভাঙার অপরাধে পুলিশ বাধ্য হয়ে ব্যবস্থা নিতে পারে। জাবের তখন নাকি পাল্টা বলেন, লাঠিপেটা করবেন কিংবা জল কামান চালাবেন, এই তো? পুলিশ অফিসার নাকি হেসে জবাব দেন, এই কজনের জন্য জল কামান চালানো খরচে পোষাবে না। জাবের তখন পাল্টা বলেন, খরচ পোষাতে কত লাখ লোক চাই, কত লোকের জমায়েত চাই সেটা আমাদের বলবেন, 2 ঘন্টার মধ্যে লোক জড়ো করে নিয়ে আসব। এক পর্যায়ে এমনও বলেন জাবের, 5 লক্ষ লোক নিয়ে যমুনা, সংসদ ভবন, সেনা ক্যান্টনমেন্ট ঘেরাও করে আমরা আমাদের ক্ষমতা দেখিয়ে দেব। হয়তো এই আলাপে ভয় পেয়েছে সরকার, তাই দ্রুত জাতিসংঘকে দিয়ে তদন্ত প্রস্তাবে রাজি হয়ে গেছে। জাতিসংঘকে কোন দেশের একক হত্যাকাণ্ডের তদন্তে আমন্ত্রণ জানানোর ঘটনা বিরল, অতি বিরল হলেও সরকার পরিস্থিতি শান্ত করতে ইনকিলাব মঞ্চের এই দাবিটি মেনে নিয়েছেন। কিন্তু ভবি ভোলেনি, আগেই বলেছি। হাদির ভক্তরা বিক্ষোভ অব্যাহত রেখেছে। আন্দোলনকারীরা এখন আর কেবল ঘরোয়া তদন্তের উপর আস্থা রাখছেন না, তাদের বর্তমান প্রধান দাবি হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তে জাতিসংঘের সরাসরি হস্তক্ষেপ। আগেই বলেছি, পুলিশের জমা দেওয়া চার্জশিট প্রত্যাখ্যান, যেহেতু তারা মনে করছেন এতে রাঘব বোয়ালদের আড়াল করা হয়েছে, অর্থাৎ এই হত্যাকাণ্ডে দেশের অভ্যন্তরের রাঘব বোয়ালরাই জড়িত, এটা তারা কিন্তু ঘুরিয়ে বলল। হত্যাকাণ্ডের ঘাতক ভারতে আছে কিনা সে প্রশ্ন এখন পেছনে সরিয়ে রেখে ইনকিলাব মঞ্চ এখন চাইছে নেপথ্য পরিকল্পনাকারীদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার করা, মানে এই নেপথ্য পরিকল্পনাকারীরা দেশেই আছে। আন্দোলনকারীদের মূল যুক্তি হলো, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় দেশীয় তদন্ত সংস্থাগুলো যেমন ডিবি বা সিআইডি এরা প্রভাব মুক্ত হয়ে কাজ করতে পারবে না। তারা মনে করছেন, ইনকিলাব মঞ্চ মনে করছেন, এই হত্যাকাণ্ডের পেছনে প্রভাবশালী রাজনৈতিক শক্তি এবং দেশের ভেতরের কোনো বিশেষ গোষ্ঠীর হাত রয়েছে, যাদের নাম পুলিশি তদন্তে এড়িয়ে যাওয়া হবে। আপনাদের হয়তো মনে থাকতে পারে, হাদি যখন মারা যান সেই সময় আমি তিনি যখন আহত হন তখন আমি দু তিনটি আমি এপিসোড করেছিলাম এবং সেখানে বলেছিলাম তাকে যারা মেরেছে তারা কিন্তু ওখানেই রয়েছে, তার পরিচিতদের মধ্যে রয়েছে, এই সরকারের মধ্যে রয়েছে, আমি পরিষ্কার ভাবে বলেছিলাম। এখন সে এতদিন পরে সে একই কথা ঘুরিয়ে বলছে ইনকিলাব মঞ্চ। তারা বলছে যে পুলিশি তদন্তে যারা জড়িত তাদের নাম এড়িয়ে যাওয়া হতে পারে। এই কথার কি অর্থ দাঁড়ায়? আওয়ামী লীগের কেউ জড়িত হলে পুলিশ কেন এড়িয়ে যাবে? পুলিশ তো লাফিয়ে গিয়ে তাকে ধরবে। সুতরাং ইঙ্গিত এই সরকারের মধ্যে থাকা ব্যক্তিদের নিয়ে। একদিকে ইনকিলাব মঞ্চ যখন হাদি হত্যার অভিযোগের তীর ঘুরিয়ে দিয়েছে সরকারের দিকে, সরকারের ভেতরে থাকা মানুষদের দিকে, তখন উল্টো দিকে সরকারের দিক থেকেও অন্য সংকেত আসা শুরু হয়ে গেছে।
উঠে আসছে একটি কনস্পিরেসি থিওরি বা ষড়যন্ত্র তত্ত্ব। এ নিয়ে সরাসরি কোনো অকাট্য প্রমাণ কেউ কোথাও দিচ্ছেন না, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের ভেতর এবং বাইরে থাকা বিভিন্ন মহলের সন্দেহ ও প্রাসঙ্গিক কিছু রাজনৈতিক সমীকরণ বলছে ইনকিলাব মঞ্চের পেছনে আছে আওয়ামী লীগ এবং ভারতের গোয়েন্দা সংস্থা র। তারাই নাকি এগিয়ে দিয়েছে ইনকিলাব মঞ্চকে সরকারের বিরুদ্ধে রাস্তায় নামতে। খুব অদ্ভুত লাগছে, তাই না? দেখুন, সন্দেহের এই পটভূমি কেন কেন এই কনস্পিরেসি থিওরি? ইউনূস সরকারের কোন কোন সমর্থক বা গোয়েন্দা সংস্থার সরকারের গোয়েন্দা সংস্থার মতে এই সন্দেহের পেছনে কিছু যুক্তি কাজ করছে। 12ই ফেব্রুয়ারি 2026-এর নির্বাচনকে ঘিরে যখন দেশ প্রস্তুতি নিচ্ছে, ঠিক সেই মুহূর্তে ইনকিলাব মঞ্চের মতো একটি সংগঠনের যমুনা ঘেরাও কর্মসূচি সরকারকে বড় চাপে ফেলে দিয়েছে। এবং যারা সন্দেহ করছেন যে এর পেছনে ভারত কিংবা রয়ের হাত আছে, তারা মনে করেন যদি এই আন্দোলনের ফলে বড় কোনো সংঘর্ষ ঘটে, তবে সরকার দেশে জরুরি অবস্থা জারি করতে বা নির্বাচন পিছিয়ে দিতে বাধ্য হবে, যা আদতে আওয়ামী লীগের জন্য কৌশলগত সুবিধে বয়ে নিয়ে আসবে। আর আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান কি? আওয়ামী লীগ শুরু থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ বলে আসছে। অবৈধ সরকারকে অবৈধ বলাটাই স্বাভাবিক। নির্বাচন ভণ্ডুল হওয়া বা অস্থিতিশীল পরিবেশ তৈরি হওয়া তাদের জন্য পুনরায় রাজনীতিতে ফেরার একটা সুযোগ তৈরি করে দিতে পারে। এবং এবং ভারতের যোগসূত্র নেই গুঞ্জন এ কারণেই। বাংলাদেশের রাজনীতিতে ভারতের গোয়েন্দা সংস্থা রর প্রভাব নিয়ে দীর্ঘদিন, মানে ওই যে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি যেটা বলছি, রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং, তার প্রভাব নিয়ে দীর্ঘদিনের একটা বিতর্ক রয়েছে। যাই কিছু হয়, সব মানে যা কিছু ঘটে গিন্নি বটে, গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর। তো এখানেও হয়েছে তাই। যাই ঘটুক না বাংলাদেশে, তার পেছনে রয়ের হাত দেখা হয়। বর্তমান প্রেক্ষাপটেও সন্দেহ করা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে বিদেশি শক্তির অন্তর্মহলের খেলা এখন ওপেন সিক্রেটের বিষয়। এর মধ্যে বাংলাদেশের রাজনীতিতে ভারত ও যুক্তরাষ্ট্র নিয়ে আলোচনাটা বেশি। তবে আলোচনা যাই থাক, দুই বিদেশি শক্তি ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত 3 দিনে বাংলাদেশকে নিয়ে ঢাকায় ওয়াশিংটনে পর্দার আড়ালে বেশ কয়েকটি চমকপ্রদ বৈঠক হয়েছে। সেসব বৈঠকে যা কিছু আলোচনা হয়েছে এবং প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে, সেগুলো দৃশ্যমান হতে শুরু করলেই আচমকা পাল্টে যেতে পারে বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপট। একদিকে ওয়াশিংটন, অন্যদিকে ঢাকায় কয়েক দফার বৈঠক আর বৈঠকের আলোচনার খবরগুলো হয়ে উঠেছে বারিধারার চক অব দ্য ডিপ্লোম্যাটিক জোন। 3রা ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশ ও প্রতিবেশী মিয়ানমার আর এই অঞ্চলের আঞ্চলিক নিরাপত্তা ইস্যু নিয়ে বৈঠক করেন। ঠিক তার পরদিনই ঢাকার বারিধারায় ভারতীয় হাইকমিশনে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসন এবং ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। চমকপ্রদ তথ্য হলো, এই বৈঠকের আগে মার্কিন রাষ্ট্রদূত বৈঠক করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ও তার মেয়ে জাইমা রহমানের সাথে। জানা গেছে, ঢাকা থেকে ওয়াশিংটনে হওয়া সবগুলো বৈঠকের আলোচনার ইস্যু ছিল আওয়ামী লীগ, নির্বাচন, জঙ্গি আর আঞ্চলিক নিরাপত্তা ইস্যু। আর এসব বৈঠকের অ্যাকশনও শুরু হয়ে গেছে। বাংলাদেশের মধ্য দিয়ে যে রাখাইন করিডোরের স্বপ্ন দেখেছিল আমেরিকা, সেই আমেরিকা এখন দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ইস্যুতে বাংলাদেশকে স্ট্র্যাটেজিক পার্টনারের তালিকা থেকে ঝেড়ে ফেলেছে। 3রা ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 121 মিলিয়ন মার্কিন ডলারের একটি সহায়তা বিল অনুমোদন করেছেন, যেটির মাধ্যমে ভারত ও থাইল্যান্ডের মধ্য দিয়ে মিয়ানমারের বিদ্রোহী গ্রুপগুলোর কাছে সহায়তা পৌঁছে যাবে। আর সেই সহায়তা নিয়ে বাংলাদেশ সীমান্তে আরো শক্তিশালী হবে আরাকান আর্মি। অন্যদিকে আগামী 2 দিনে বিদেশি বেশ কয়েকটি শক্তিশালী সংস্থা ও দেশের প্রতিনিধিরা অনলাইনে বৈঠক করবেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সাথে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। সাধারণত বড় কোনো ঘোষণা দেওয়ার জন্য নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের দ্বারস্থ হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের সাথে বাণিজ্যিক সংঘাত নিরসন হতে যাচ্ছে চুক্তি, এমন খবরও তিনি জানিয়েছিলেন ট্রুথ সোশ্যালে পোস্ট করে। সবশেষ খবর হলো, ভারতের পণ্য আমদানিতে আরোপিত উচ্চ শুল্ক 50% থেকে কমিয়ে 18% নামিয়ে আনার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
চুক্তি যে খুব শিগগিরই হতে যাচ্ছে সে খবর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে বৈঠক করে সামাজিক মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। কূটনৈতিক সূত্রগুলো বলছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের সফরের আগেই বাণিজ্য শুল্ক নিয়ে দেশ দুটির মধ্যে বোঝাপড়া হয়ে গিয়েছিল। যদিও আনুষ্ঠানিকভাবে এস জয়শঙ্কর মার্কিন মুলুকে গিয়েছিলেন রেয়ার আর্থ বা দুষ্প্রাপ্য খনিজ নিয়ে সম্মেলনে যোগ দিতে, কিন্তু সেখানে পর্দার আড়ালের বৈঠকগুলোতে আলোচনার বড় ইস্যু ছিল দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা ইস্যু, বিশেষ করে বাংলাদেশ ও মিয়ানমারের পরিস্থিতি নিয়ে। বাংলাদেশ নিয়ে উদ্বেগ ভারতের, আর মিয়ানমার নিয়ে উৎকণ্ঠা যুক্তরাষ্ট্রের। এই উদ্বেগ আর উৎকণ্ঠা দেশ দুটির চাওয়া পাওয়ার হিসেবকে এক করে ফেলেছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে এই চাওয়া পাওয়ার সমীকরণ ভারত ও যুক্তরাষ্ট্রকে এখন এতটাই এক করে ফেলেছে যে বাংলাদেশ ইস্যুতে এতদিন দেশ দুটির মধ্যে যে কৌশলগত দূরত্ব ছিল সেটি প্রায় দূর হয়ে গেছে। অভিন্ন স্বার্থ বাস্তবায়নে বৈঠক হয়েছে ওয়াশিংটনে, আর ওয়াশিংটন থেকে আসা নির্দেশ পৌঁছে ঢাকায় নানান জায়গায় বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসেন। যুক্তরাষ্ট্র চায় মিয়ানমারে চীনের প্রভাব কমিয়ে ওখানকার দুর্লভ খনিজে ভাগ বসাতে। তার জন্য মিয়ানমারের বিদ্রোহী শক্তিগুলোকে গত কয়েক বছর ধরে সামরিক ও আর্থিক সাহায্য দিয়ে আসছে আমেরিকা। 2023 সালে ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট বা এনডিএ এর অংশ হিসেবে দেশটি পাশ করে বার্মা অ্যাক্ট, যাকে বলা হয় বার্মা ইউনিফাইড থ্রো রিগোরাস মিলিটারি অ্যাকাউন্টেবিলিটি অ্যাক্ট। এটি মূলত মিয়ানমারের এখনকার বিদ্রোহী শক্তিগুলোকে শক্তিশালী করার একটি আইনি কাঠামো। এই বার্মা অ্যাক্টের অধীনেই আমেরিকা আরাকান আর্মি সহ মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সহায়তা দিয়ে আসছে। জাতিসংঘ ও মার্কিন যুক্তরাষ্ট্র এই সহায়তা পৌঁছে দিতে বাংলাদেশ দিয়ে রাখাইন মানবিক করিডোর স্থাপন করতে চেয়েছিল। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, বিশেষ করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এই করিডোর দেওয়ার জন্য আদা জল খেয়ে নেমেছিল, কিন্তু বাদ সেজেছিল বাংলাদেশের সেনাবাহিনী। শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই করিডোর আর দিতে পারেনি ইউনূস প্রশাসন। কূটনৈতিক সূত্রগুলো বলছে আমেরিকার রাখাইন করিডোরের মাধ্যমে মিয়ানমার ইস্যুতে বাংলাদেশকে কৌশলগত বা স্ট্র্যাটেজিক পার্টনার করতে চেয়েছিল, কিন্তু গত 31 জানুয়ারি মার্কিন সিনেটে যে বিল পাশ হয়েছে তাতে দেখা যাচ্ছে বাংলাদেশকে এই পার্টনার করার চিন্তা বাদ দিয়েছে আমেরিকা। ওই দিন মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সহায়তা করার জন্য 121 মিলিয়ন মার্কিন ডলারের সহায়তা বিল অনুমোদন করে দেশটির সিনেট। ওই বিলটি 71-29 ভোটে অনুমোদিত হয় এবং 3রা ফেব্রুয়ারি 2026 তারিখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটি স্বাক্ষর করলে আইনে পরিণত হয়। এই বিপুল পরিমাণ সহায়তার $1 মিয়ানমারের জান্তা সরকার পাবে না, পাবে আরাকান আর্মি সহ বিদ্রোহী গোষ্ঠীগুলো। বিলটির সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো এতে মিয়ানমারকে প্রদত্ত সহায়তার জন্য থাইল্যান্ড এবং ভারতের রুট ব্যবহারের কথা সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে। অথচ গত বছর আমেরিকার মাথায় ছিল ভারত নয় বাংলাদেশের নাম। কূটনৈতিক বিশ্লেষকেরা মনে করেন এই বিলে ভারতের নাম থাকায় এটি পরিষ্কার ওয়াশিংটনের কৌশলগত অগ্রাধিকারের তালিকায় বাংলাদেশের অবস্থান এখন আগের মতো নেই। বিষয়টি আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই বিলে ট্রাম্প যেদিন স্বাক্ষর করেন সেদিন ওয়াশিংটনে বসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে রুদ্ধদ্বার বৈঠক করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। টাইমস অফ বাংলাদেশের খবরে বলা হয়েছে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের দ্রুত উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নীরবে কূটনৈতিক আলোচনা জোরদার করছে, যেটি 12 ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগে দেশ দুটির আগের কৌশলের সম্ভাব্য পুনর্বিন্যাস বা পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। গণমাধ্যমটির খবরে বলা হয়েছে ওয়াশিংটনে উচ্চ পর্যায়ের আলোচনার পর চলতি সপ্তাহে ঢাকায় বেশ কিছু ক্লোজ ডোর বৈঠক হয়েছে, যেগুলো থেকে বাংলাদেশ ও বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের অভিন্ন সিদ্ধান্তে পৌঁছানোর ইঙ্গিত পাওয়া গেছে। ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক হয় 3রা ফেব্রুয়ারি। দর্শক, 2রা ফেব্রুয়ারির ভিডিওতে এই বৈঠকের খবর জানিয়েছিলাম। জানা গেছে বৈঠকে মূল আলোচনার বিষয় ছিল 3টি: 1 বাংলাদেশ, 2 মিয়ানমার এবং সবশেষ এই দেশ দুটিকে ঘিরে ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা। দর্শক, 2025 সালের 13 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকের পর একটি যৌথ ঘোষণা প্রকাশিত হয়েছিল। সে ঘোষণায় বলা হয়েছিল ইন্দো প্যাসিফিক অঞ্চলের আঞ্চলিক নিরাপত্তার জন্য ভারতের চাওয়াকে প্রাধান্য দিবে যুক্তরাষ্ট্র। জয়শঙ্কর ও মার্কো রুবিওর বৈঠকেও সিদ্ধান্ত হয়েছে দক্ষিণ এশীয় অঞ্চলে মিয়ানমার ইস্যুতে যুক্তরাষ্ট্রের আর বাংলাদেশ ইস্যুতে ভারতের স্বার্থকে প্রাধান্য দিবে দেশ দুটি।
2024 সালের 5ই আগস্ট বাংলাদেশের রাজনীতিতে পট পরিবর্তনের পর থেকে এই অঞ্চলে ব্যাক ফুটে আছে ভারত। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ও সরকারের শীর্ষ মহল থেকে ভারত বিরোধী প্রচারণা তীব্র হয়েছে। বিশেষ করে শেখ হাসিনা ইস্যুকে ঘিরে দুই দেশের সম্পর্ক ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে গেছে। ভারত সরাসরি নাম না বললেও আওয়ামী লীগ সহ সকল দলের অংশগ্রহণে নির্বাচনের কথা বেশ কয়েকবার বলেছিল। আবার বাংলাদেশে অন্তর্বর্তী সরকার আমলে জঙ্গিবাদের উত্থান হচ্ছে এমন অভিযোগ ভারত থেকে করা হয়েছে। একই অভিযোগের কথা আন্তর্জাতিক গণমাধ্যমেও ফলাও করে প্রচারিত হয়েছে। চমকপ্রদ হলো ওয়াশিংটনে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের কয়েক ঘন্টার মধ্যে ঢাকার তৎপরতা বেড়েছে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের। টাইমস অব বাংলাদেশের খবরে বলা হয়েছে 4 ফেব্রুয়ারি ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকার বারিধারার ভারতীয় হাই কমিশনে গিয়ে হাই কমিশনার প্রণয় ভার্মার সাথে বৈঠক করেছেন। খবরটিতে বলা হয়েছে কূটনৈতিক মহলে এই বৈঠকের সময় এবং ক্রম নির্ধারণের বিষয়টি বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে। আরো চমক জায়গা নিয়ে খবর হলো এই বৈঠকটির কয়েক ঘন্টা আগে ব্রেন্ট আলাদা বৈঠক করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান ও তার মেয়ে জাইমা রহমানের সাথে। বৈঠকটি গুলশানের বাসায় অনুষ্ঠিত হয়। ব্যাক টু ব্যাক এই ধরনের বৈঠকে কূটনৈতিক পাড়ায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কূটনৈতিক বিশ্লেষকেরা মনে করেন একই দিনে মার্কিন রাষ্ট্রদূতের তারেক রহমানের পরিবারের সাথে এবং ভারতীয় হাই কমিশনারের সাথে বৈঠক করা কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং এটি বাংলাদেশ দেশটির নির্বাচন রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের অভিন্ন কৌশল বাস্তবায়নের শুরু হতে পারে, যেখানে দেশ দুটি সব অনিশ্চয়তা দূর করে ফেলতে চাইছে। এই বৈঠকগুলোতে বাংলাদেশের জঙ্গি তৎপরতা এবং আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা, নির্বাচনের সকল দলকে সমান সুযোগ না দেওয়ার বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে নিশ্চিত হয়ে গেছে। টাইমস অব বাংলাদেশের খবরে আরো বলা হয়েছে গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না পাওয়া একটি সূত্র জানায় বাংলাদেশ নিয়ে দিল্লি ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা একাধিক প্ল্যাটফর্মে অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ভারত তার অগ্রাধিকারের উপর জোর দিবে এবং ওভারল্যাপিং লক্ষ্য অর্জনের জন্য যেখানে সম্ভব মার্কিন যুক্তরাষ্ট্রকে সামনে রাখা হবে। কূটনৈতিক একাধিক সূত্র থেকে জানা গেছে আওয়ামী লীগ ও নির্বাচন ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি 6 ও 7 ফেব্রুয়ারি ইইউ এবং কমনওয়েলথ সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা এবং দেশের প্রতিনিধিদের সাথে কথা বলবে। 7 ফেব্রুয়ারি আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিনিধিরা অনলাইনে বৈঠক